সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময় ঈশ্বরের কৃপায় এই করোনাকালীন সংকটে তোমরা সবাই বাসায় নিরাপদে আছো। আর আমার কামনাও তাই। তোমাদের সকলের জন্য রইল আমার আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা। কুমিল্লা জেলা স্কুল অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে আমি সুদীপ্তা রায়, সহকারী শিক্ষক, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র গদ্যের একটি ক্লাস উপস্থাপন করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে বাসায় এবং অনুসরণ করবে। কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে বলে আমি মনে করি। মূল আলোচনা যাওয়ার পূর্বে আমি কিছু প্রশ্নের মাধ্যমে ক্লাসটা উপস্থাপন করতে চাচ্ছি। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা। আর এই সাহিত্য চর্চার জন্য আমাদের কি করা প্রয়োজন? এই সাহিত্য চর্চার জন্য আমাদের প্রয়োজন বই পড়া। তাহলে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু বেরিয়ে আসছে প্রমথ চৌধুরীর লেখা বই পড়ার প্রবন্ধটি। তাহলে আমাদের আজকের পাঠ বই পড়া। বিষয়বস্তু শুরু করার আগে আমরা বই পড়া প্রবন্ধের লেখক প্রমথ চৌধুরীর জীবন বৃত্তান্ত স্বল্প পরিসরে জেনে নিব। তোমরা তোমাদের খাতায় সেগুলো লিখবে এবং পড়বে মনোযোগ সহকারে। এগুলো তোমাদের পরীক্ষার কাজে খুব উপকার হবে বলে আমি মনে করি। জন্মস্থান। প্রমথ চৌধুরীর জন্মস্থান, লেখক পরিচিতি। জন্ম 7ই আগস্ট 1868 সাল। জন্ম 7ই আগস্ট 1868 সাল। স্থান যশোরে। স্থান যশোরে। পৈতৃক নিবাস। প্রমথ চৌধুরী পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে।
জন্ম 7ই আগস্ট 1868 সাল, স্থান যশোরে, পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। মৃত্যু 2রা সেপ্টেম্বর 1946 সাল। স্থান কলকাতায়। আমি আবারও লেখক পরিচিতি বলছি, তোমরা খাতায় তুলবে এবং বাসায় পড়বে। জন্ম 7ই আগস্ট 1868 সাল, স্থান যশোরে, পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। মৃত্যু 2রা সেপ্টেম্বর 1946 সাল, স্থান কলকাতায়। বই পড়া প্রবন্ধটির উৎস গ্রন্থ। উৎস গ্রন্থ প্রবন্ধ সংগ্রহ। আশা করি তোমরা লেখক পরিচিতি এবং উৎস গ্রন্থের নাম পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আজকে আমি আলোচনা করব আজকের পাঠের শিখন ফল। এই বই পড়া প্রবন্ধের যে অংশটুকু আমি আলোচনা করব সেই অংশটুকুর শিখন ফল আমি বোর্ডে লিখে দিব, সেটা তোমরা দেখবে, লিখবে এবং মনোযোগ সহকারে পড়বে। আমি লেখক পরিচিতির অংশটুকু মুছে দিচ্ছি। শিখন ফল বর্তমান সৃজনশীল পদ্ধতিতে শিখন ফল অতীব জরুরি বিষয়। যে কোনো বিষয়বস্তুর শিখন ফল আমাদের জানা থাকতে হবে। আর শিখন ফলকে কেন্দ্র করে এখন বর্তমান উদ্দীপকগুলি তৈরি হয় এবং সেই শিখন ফলের আলোকে তোমাদের সেই উদ্দীপকের উত্তর, বিশেষ করে গ এবং ঘয়ের উত্তর দিতে হয়। কাজে শিখন ফলের গুরুত্ব অনুধাবন করে শিখন ফলের দিকে তোমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। প্রথমত, শিক্ষার্থীরা লাইব্রেরির গুরুত্ব বুঝতে পারবে। দুই, লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করে
করে শিক্ষার্থীরা লাইব্রেরি প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। এতে করে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি তার আগ্রহ এবং ইচ্ছা শক্তিও বৃদ্ধি পাবে। 3 বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। শিক্ষণফল শিক্ষার্থীরা লাইব্রেরির গুরুত্ব বুঝতে পারবে। লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করে শিক্ষার্থীরা লাইব্রেরি প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। এখন আমি তোমাদের বিষয়বস্তু নিয়ে কিছুটা আলোচনা করব। লেখক আমাদের বই পড়ার প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব এবং আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরিপন্থী। লেখকের মতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ত্রুটিযুক্ত, কারণ আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা সেটা হলো গেলানো শিক্ষা। পাশ করা আর শিক্ষিত হওয়া সেটা কিন্তু এক বিষয় নয়, তার মধ্যে সুশিক্ষিত হওয়া। এর জন্যই তিনি এই বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও ইচ্ছা শক্তি বাড়ানোর বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা গেলানো শিক্ষার মতো। এটা একটা তিনি সুন্দর এবং পরিষ্কার একটা উদাহরণের মাধ্যমে আরো স্পষ্ট করে বলতে চাচ্ছেন। যেমন আমাদের সমাজে এমন অনেক মায়েরা আছেন যারা তার শিশুকে জোর করে গরুর দুধ ঢালানোর চেষ্টা করে। দুধ অবশ্যই উপাদেয় খাদ্য, আদর্শ খাদ্য, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা ভোক্তা জীর্ণ করতে পারবে কিনা, জীর্ণ করতে পারা মানে হজম করতে পারবে কিনা সেই বিষয়ে আমাদের মাতৃকুলের, সেই সমস্ত মাতৃকুলের ততটা জ্ঞান বুদ্ধি নেই বললেই চলে। তারা অনেকটা জোরপূর্বক শিশুকে সেই দুধ খাওয়ানোর চেষ্টা করে। তারা মনে করে এতে শিশু শক্তিশালী হবে, শিশুর বুদ্ধি বাড়বে,
জ্ঞান বাড়বে, কিন্তু এটা হিতে বিপরীত হচ্ছে। তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকেও তিনি ওই গেলানো শিক্ষা বলেই অভিহিত করেছেন। এজন্য তিনি বলেছেন যে এই কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা দরকার। স্কুল কলেজের শিক্ষা, আমাদের দেশের স্কুল কলেজের শিক্ষা জ্ঞানকে পরিপূর্ণতা দান করতে পারে না। আর এর জন্য লেখক পাঠ্যপুস্তকের পাশাপাশি জ্ঞান বৃদ্ধির জন্য, জ্ঞান বাড়ানোর জন্য অন্যান্য বই পড়ার উপদেশ দিয়ে গিয়েছেন। সেই অন্য বইগুলোর মধ্যে বিশেষত সাহিত্যের বইয়ের উপরে তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ সাহিত্য হলো সকল জ্ঞানের সমাহার, যার মধ্যে থাকে দর্শন, ধর্মনীতি, জ্ঞান এবং তার সত্য এবং স্বপ্ন, যার মাধ্যমে মানুষ তার প্রকৃত জ্ঞান বৃদ্ধি করতে পারবে। তবে এই সাহিত্য চর্চার জন্য যা প্রয়োজন আমি শিখন ফলের মধ্যে লিখে রেখেছি। এই সাহিত্য চর্চার জন্য যা প্রয়োজন বই পড়া। তো বই তোমরা কিভাবে পড়বে? প্রত্যেকের বাসায় তো আর এত বই নেই যে তোমরা বাসায় বসে সাহিত্যের সমস্ত বই পড়তে পারবে। সেই বই পড়তে হলে একটা লাইব্রেরির প্রয়োজন। সেই জন্যই তিনি লাইব্রেরির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। লেখক লাইব্রেরিকে মনের হাসপাতালের সাথে তুলনা করেছেন। মানুষ অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হয় চিকিৎসার মাধ্যমে, তেমনি যারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তারাও লাইব্রেরিতে গিয়ে তার নিজের ইচ্ছা, রুচি, পছন্দ অনুযায়ী বই পড়ে সে আবার সুস্থ মানুষে রূপান্তরিত হতে পারে। এবং তার প্রকৃত সন্তুষ্টি সে সাধন করতে পারে। এই জন্যই লেখক আমাদের সমাজে প্রত্যেকটা গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য পরামর্শ দিয়েছেন। আর এইভাবে তিনি লাইব্রেরির গুরুত্ব বই পড়ার প্রবন্ধে তুলে ধরেছেন এবং আমাদের পূর্বের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন। এই আধুনিক তথা প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্য চর্চার বিকল্প কোনো পথ আর নেই। আর সাহিত্য চর্চার মাধ্যমে লোক সুশিক্ষিত হয়ে উঠতে পারে। আর সুশিক্ষিত লোক মাত্রই শিক্ষিত। শিক্ষিত এবং সুশিক্ষিত দুটার মধ্যে অনেক পার্থক্য। আমরা অর্থাৎ শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর যে সার্টিফিকেট পায় তার মধ্যে প্রমাণ হয় যে সে শিক্ষিত, কিন্তু সে শিক্ষিত হলেই যে সুশিক্ষিত হবে সেটার কোনো প্রমাণ নেই। সুশিক্ষিত হতে হলে তার জ্ঞান, বুদ্ধি, মেধা, তার নীতি, তার নৈতিকতা সমস্ত কিছু বৃদ্ধি করতে হবে। আর স্বশিক্ষিত মানে নিজের ইচ্ছা
যে জ্ঞান অর্জন করে তাকে বলা হয় স্বশিক্ষিত। সেই জন্য লেখক বলেছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষক শিক্ষার্থীকে শুধু জ্ঞান দান করবে তাই যথেষ্ট নয়। একজন শিক্ষক তাকে জ্ঞানের আলো, সেই তার শিক্ষকের সার্থকতা তখনই সফল হবে যখন শিক্ষক একজন ছাত্রের ভিতরে তার জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারবে এবং সমাজে তাকে মানুষের মতো মানুষ হিসেবে জাগিয়ে তুলতে পারবে। প্রমথ চৌধুরী এই কথাগুলো বলে গিয়েছেন। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম তথা মূল্যায়ন। আমি শিখন ফলের অংশটুকু মুছে ফেলছি। তোমরা এখন মূল্যায়নের আমি কিছু প্রশ্ন লিখে দিব, তোমরা মূল্যায়নের প্রশ্নগুলা লিখে নিবে। অর্থাৎ আজকের পাঠের সারসংক্ষেপ। প্রত্যেকটা কাজের একটা শেষ অংশ আছে, সেই শেষ অংশটুকু নিয়ে আমি এখন বোর্ডের প্রশ্নগুলো লিখে দিচ্ছি, সাথে উত্তরও কিছু লিখে দেওয়ার চেষ্টা করবো, তোমরা সেগুলো লিখে নিবে। সুশিক্ষিত লোক মাত্রই কি? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। উত্তর হবে সুশিক্ষিত লোক মাত্রই কি? উত্তর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। লেখক মনের হাসপাতাল বলতে কি বুঝিয়েছেন? লেখক মনের হাসপাতাল বলতে কি বুঝিয়েছেন? উত্তর লেখক মনের হাসপাতাল বলতে বুঝিয়েছেন লাইব্রেরিকে। উত্তর লাইব্রেরিকে। লেখক, আমি সংক্ষেপে লিখে দিলাম, লেখক মনের হাসপাতাল বলতে কি বুঝিয়েছেন? লেখক মনের হাসপাতাল বলতে বুঝিয়েছেন লাইব্রেরিকে। আমি মূল কথাটুকু, মূল উত্তরটুকু তোমাদের লিখে দিলাম। 3 নম্বর প্রশ্ন, স্বশিক্ষিত লোক বলতে লেখক কি বুঝিয়েছেন?
বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তর আমি আগে বলছি, তোমরা শুনে নাও, তারপর আমি লিখে দেব। স্বশিক্ষিত লোক বলতে লেখক বুঝিয়েছেন যে লোক নিজের ইচ্ছায়, স্ব-ইচ্ছা, স্ব মানে নিজ, নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় আনন্দ চিত্তে জ্ঞান অর্জন করে। প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে শিক্ষিত হওয়ার সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে স্বশিক্ষিত হতে হবে, এবং সেই পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন তারা স্বেচ্ছায় জ্ঞান অর্জন করে বড় হয়েছেন, এবং পৃথিবীতে তারা এখনো অমর হয়ে আছেন। যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজীবন তারা শিক্ষা গ্রহণ করেছেন, দেশের জন্য কাজ করছেন, তারা আজ বড় অমর হয়ে আছেন। তারাই হলেন স্বশিক্ষিত, তারা জাতির গর্ব। লেখক চেয়েছেন আমাদের ছাত্র সমাজ এরকম জাতির গর্বের মতো, জাতি যেন গর্ব করতে পারে তোমাদেরকে নিয়ে, সেই রকম স্বশিক্ষিত হওয়ার। কাজে স্বশিক্ষিত লোক বলতে লেখক যা বুঝিয়েছেন সেটাই যে নিজের ইচ্ছায় আনন্দ চিত্তে জ্ঞান অর্জন করা। সেই উত্তরটুকু আমি লিখে দিচ্ছি। শিক্ষিত লোক বলতে লেখক বুঝিয়েছেন স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় জ্ঞান অর্জন করা। স্বশিক্ষিত লোক বলতে লেখক বুঝিয়েছেন স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় জ্ঞান অর্জন করা। এখানে আরেকটা কথা বললে আরো সুন্দর হয়। স্বশিক্ষিত লোক বলতে লেখক বুঝিয়েছেন আনন্দ চিত্তে স্বেচ্ছায়, আনন্দ চিত্তে স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় জ্ঞান অর্জন করা। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পাশের পর
ব্যবস্থায় পরীক্ষা পাশের পর সার্টিফিকেট অর্জন করি। কিন্তু এই সার্টিফিকেট আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পাশের পর সার্টিফিকেট অর্জন করি, কিন্তু এই সার্টিফিকেটে মাধ্যমে আমরা প্রকৃত মানুষ হতে পারি না। প্রকৃত মানুষ হতে পারি না। তার জন্য প্রয়োজন সাহিত্য চর্চা। প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রয়োজন সাহিত্য চর্চা। পৃথিবীতে যারা বিখ্যাত হয়ে আছেন পৃথিবীতে যারা বিখ্যাত হয়ে আছেন তারা স্বেচ্ছায় সাহিত্য চর্চার মাধ্যমে জ্ঞান অর্জন করে পৃথিবীতে যারা বিখ্যাত হয়ে আছেন তারা স্বেচ্ছায় সাহিত্য চর্চার মাধ্যমে জ্ঞান অর্জন করে বড় হয়েছেন। কাজে আমরা বলবো যে সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। আমাদেরকে প্রকৃত মানুষ হতে হলে সাহিত্য চর্চা করতে হবে। আমি আমার ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করার আগে আমি লেখকের সাথে সুর মিলিয়ে বলবো যে প্রকৃত মানুষ হতে হলে শুধু আমাদের পাঠ্যপুস্তক পড়লেই চলবে না,
পাশ করার জন্য শুধু আমাদের নির্ধারিত সিলেবাসটুকু পড়লেই চলবে, কিন্তু প্রকৃত মানুষ হতে হলে, জ্ঞান অর্জন করতে হলে আমাদের সাহিত্য চর্চা করতে হবে। সেই সাথে নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ এগুলা বৃদ্ধি করতে হবে। আর এগুলা বৃদ্ধি করার উপায় হলো সাহিত্য চর্চা। আর এই সংকটকালে আমাদের নীতি নৈতিকতা আরো বেশি করে বাড়াতে হবে, কারণ যাদের মধ্যে নীতি নৈতিকতা নেই, সে সার্টিফিকেট অর্জন করেও দেশের জন্য কোনো সুফল বয়ে আনতে পারবে না। শুধু দেশ না, সে নিজের জন্য না, সে নিজের সমাজের জন্য, তার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। কাজে আমি তোমাদেরকে বলবো, আমি প্রায় যখন নর্মাল ক্লাসেও স্কুল চলাকালীন সময় তোমাদেরকে আমি প্রায় বলতাম যে তোমরা শুধু পড়াশোনা করলে হবে না, প্রত্যেকেই তোমাদের মূল্যবোধকে বৃদ্ধি করবে। আর সেই মূল্যবোধকে বৃদ্ধি করবে কিভাবে? মা বাবার কথা শুনতে হবে, বিশেষ করে বাবার কথা তো তোমরা শুনে থাকো, মাকেও গুরুত্ব দিতে হবে। আর প্রত্যেকে আমরা যে যে ধর্মের, সেই ধর্ম পালন করব এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। সেই শ্রদ্ধাটা লোক দেখানোর শ্রদ্ধা নয়, সেই শ্রদ্ধাটা হবে অন্তর থেকে গভীর শ্রদ্ধা। তাহলে আমাদের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, সহনশীলতা বৃদ্ধি পাবে এবং আমরা নানা ধরনের সংকট থেকে মুক্ত পাবো বলে আমি মনে করি। এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে তোমরা সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আমি আমার ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।